সুপ্রিয় দর্শক সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা এবং আমন্ত্রণ জানাই আপনাদের প্রিয় আয়োজন ওয়ালটন ল্যাপটপ তারকা কথন দেখার জন্য। আপনাদের সাথে আছি আমি সুবর্ণা নওয়াদি। আর আজ আমাদের হেমন্তের এই মিষ্টি দুপুরকে আরো অনেক বেশি মিষ্টি করতে, চমৎকার সব কথা দিয়ে মন ভরিয়ে দিতে আমাদের মাঝে এসেছেন আমাদের সকলের প্রিয় গীতকবি কবির বকুল। আসলে তাকে আমরা স্বাগত জানাই, অনেক শুভেচ্ছা, স্বাগত, অভিনন্দন। খুব ভালো লাগছে আমরা ওয়ালটন ল্যাপটপ তারকা কথনে আপনাকে পেয়েছি। আপনি চ্যানেল আই পরিবারের খুব কাছের একজন মানুষ এবং আজকে আপনার জন্মদিন, তাই চ্যানেল আই পরিবার এবং ওয়ালটন ল্যাপটপ তারকা কথনের পক্ষ থেকে জানাই অসীম ভালোবাসা এবং মানে কি বলবো যে অন্তঃস্থল থেকে আমাদের কামনা আপনি সব সময় ভালো থাকবেন, আমাদের অনেক চমৎকার চমৎকার গান দেবেন এবং সেই সাথে অভিনন্দন যেই কারণে আরও বেশি আরেকবার আপনার জন্য পাওনা, তাহলে পঞ্চমবারের মতো জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন আপনি শ্রেষ্ঠ গীতিকবি হিসেবে, যেটা আমাদের জন্য আসলে অনেক বড় পাওয়া। অভিনন্দন। আপনার সাথে আপনার পেছনে সবাই যারা আছেন, আপনার পরিবার, তাদের সকলকে আমরা অনেক ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই যে আপনাকে এইভাবে সামনে এগিয়ে নিয়ে যাচ্ছে। একটু শুনতে চাই শুরুতে তাহলে সেই গানটির কথায়, যে গানটি দিয়ে এবার পঞ্চমবারের মতো আপনি জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন। ধন্যবাদ। এই গানটি নায়ক চলচ্চিত্রের, ইস্পাহানি আরিফ জাহান পরিচালিত নায়ক ছবি। আমি ছবিতে দুটো গান লিখেছিলাম, তো যে গানটির জন্য এবার আমি পেতে যাচ্ছি সেটার সুর এবং কণ্ঠ দুটোই মিনার রহমানের। এই সময়ের খুব জনপ্রিয় এবং ও প্রথমবারের মতো চলচ্চিত্রে গান করেছে। এই গানটি তার প্রথম গান। তো গানটি একটু স্যাড সং এবং গানটির কথা ছিল যে যদি এভাবেই ভালোবাসা খণ্ড বিখণ্ড হয়ে যাবে, তবে সারাটা জীবন তুমি আমার হবে বললে কিভাবে, প্রশ্নটা উত্তর পায় না, স্বপ্নরা ভেঙে যাওয়া আয়না। এই টাইপের মুখটা আছে, মানে খুব জীবনমুখী, একেবারে জীবনের। এবং চলচ্চিত্র নায়ক, বোঝা যাচ্ছে যে নায়কেরই জীবনের কথা হয়তো মিনারের মানে সুরে সুরে কণ্ঠে এসেছে আপনার কথা। অসাধারণ। এবং এরকম আসলে অসংখ্য গান আপনি আমাদেরকে একের পর এক দিয়ে যাচ্ছেন। পঞ্চমবারের মতো জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া ব্যাপারটা কিন্তু খুব সহজ না। আমরা হয়তো বলে ফেলছি একবারে পঞ্চমবারের মতো। তো এই যে একটা সুদীর্ঘ সময় ধরে, আমরা জানি 3 দশকেরও বেশি সময় ধরে আপনি লিখছেন, নিশ্চয়ই ভিতর থেকে একটা আলাদা রকমের ভালো লাগা, ভালোবাসা কাজ করে বলেই আসে এবং এই ব্যাপারটা বোধহয় শিখে হয় না, সহজাত থাকতে হয়। আপনি কি মনে করেন? অবশ্যই এটা সৃজনশীল কাজ, আর সৃজনশীল কাজটা তো ভেতর থেকে আসতে হবে। আমি চাইলে আমার গীতিকার হয়ে গেলাম তা তো না। আর এই দীর্ঘ পথ তো পাড়ি দিয়েছি, সেটা শুরু থেকে যদি বলি, সেটা এক সময় গান লেখার একটা শখের বশেই লেখা, কিন্তু পরবর্তীতে আস্তে আস্তে সেটা এমন একটা অবস্থায় চলে গিয়েছে যে এটা আমার একটা পেশা হয়ে গিয়েছে। মানে লালন করেছেন প্রতিনিয়ত। মানে আমার ওই চর্চাটা ছিল, সুযোগও পেয়েছি এবং সুযোগটাকে কাজে লাগিয়েছি, সেটা বলবো আমি। আমরা জানি যে আপনাদের পারিবারিকভাবে কিন্তু আপনাদের মানে ভীষণ সাংস্কৃতিক মনা সকলেই, আপনার পরিবারের অন্যান্য আপনার ভাইরা যারা আছে কোনো না কোনোভাবে কিন্তু আমাদের এই ঐতিহ্যবাহী আমাদের যে সংস্কৃতি সেটার সাথে জড়িত। আপনার কি মনে হয় যে সেটা আরো অনেক বেশি আপনাকে অনুপ্রাণিত করেছে কিনা? সেটা তো একটা আছে যে পারিবারিক দিক থেকে যদি কোনো সমর্থন না থাকে তাহলে তো আসলে কেউ তার নির্দিষ্ট গন্তব্যে যেতে পারে না। মানে পারিবারিক একটা সাপোর্ট তো লাগেই, তারপরে নিজের চেষ্টা তো থাকবে। তো সেটা তো অবশ্যই একটা কাজ করেছে বটেই। বাহ। তো এবার তো পঞ্চমবারের মতো পেলেন, কিন্তু প্রথম যখন 2008 সালে আপনি মেঘের কোলে রোদ চলচ্চিত্রের মধ্য দিয়ে প্রথমবারের মতো যখন আপনি গীতিকবি হিসেবে চলচ্চিত্র পুরস্কার পেয়েছিলেন, সে অনুভূতি কেমন ছিল? সেটা তো আসলে মানে প্রথম পাওয়াটা তো অবশ্যই একটা অন্যরকম আনন্দের, কারণ প্রত্যেকটা আমরা কাজ করি, ভালো কাজ করার চেষ্টা করি এবং সেটা যখন একটা স্বীকৃতি পায়, মানে কাজের মূল্যায়ন হলো, এবং সেই মূল্যায়নটা হলেই তখন হয় কি, তখন মনে হয় যে হয়তো আমার লেখাটা ভালো হয়েছে এবং এক ধরনের অনুপ্রেরণাও তৈরি করে যে আমাকে আরো ভালো কাজ করার। সেটা একটা হয়েছে। আর যেটা বললেন যে প্রথমবার আসলে এটা আসলে এখনো আমি মনে করি যে আমার ওই প্রথমবার পাওয়াটার আনন্দটা ছিল একটু অন্যরকম। তবে আমি আবার পাশাপাশি এটাও বলবো যে আমি ফিল্মে লিখছিলাম বেশ অনেক দিন, কিন্তু আমার কোনো প্রাপ্তি ছিল না তখন পর্যন্ত। মানে হয়তো অন্যান্য পুরস্কার পেয়েছি, জাতীয় পুরস্কারটা তখন পর্যন্ত আমার ঝুলিতে আসেনি। তা আমি যে গানটির জন্য পেলাম, সেই মেঘের কোলে রোদ, নার্গিস আক্তার পরিচালিত ছবির, এই ছবির সবগুলো গানই আমার লেখা ছিল।
যে বিষয়টা আমার কাছে সবচেয়ে বেশি কাজ করেছে সেটা হলো যে এই ছবির সঙ্গীত পরিচালক ছিলেন প্রয়াত প্রণব ঘোষ। এটা তার শেষ জি, ছবি জি, ছিল জি। এবং আমার মনে হলো যে উনি আমাকে পুরস্কারটা তুলে দিয়ে গেলেন। তো আমি সবসময় এই প্রথম পুরস্কারটা আমার জন্য একটা অন্য বিশেষ কিছু এই কারণে, কারণ প্রণবদা নেই, কিন্তু আমার মনে হলো যে তিনি এত সুন্দর সুর দিয়েছেন বলেই আমার গানটা সুন্দর হয়েছে। ভীষণ জুরি বোর্ডের শিহরিত হলাম। পছন্দ আমরা হয়েছে। তাঁর আত্মার প্রতি শ্রদ্ধা জানাই। সত্যি খুব ভালো লাগছে আপনার সাথে কথা বলে। সবসময় এটা আসলে খুব এক্সাইটিং। আমাদের দর্শকদের মধ্যে থেকে আসলে দর্শকদের মধ্যে থেকে বলবো বা বিশেষ কেউ একজন আছেন যিনি আপনাকে ফোনে জন্মদিনের শুভেচ্ছা জানাবে। দেখি কে আছে আমাদের সাথে। অনেক শুভেচ্ছা ওয়ালটন ল্যাপটপ তারকা কথনের পক্ষ থেকে। কথা বলুন, আমাদের প্রিয় কবি বকুল শুনছেন। বকুল ভাই, আসসালামু আলাইকুম। সালাম। আমি আপনার একজন ভক্ত বকুল ভাই। হ্যাঁ, আমি বুঝেছি, জুলফিকার রাসেল। আপনাকে কখনো বলা হয় না, আমারও কিন্তু প্রিয় গীতিকার আপনি। আমার সৌভাগ্য। অনেকেরই তো প্রিয় গীতিকার, কিন্তু আমি লক্ষ আমি লক্ষ মানুষের। আমিও পাশাপাশি বলবো যে আমারও প্রিয় গীতিকারের তালিকায় কিন্তু তোমার নামটা আছে সব সময়। আলহামদুলিল্লাহ। কিন্তু আসলে মেন ব্যাপারটা হচ্ছে কি, যে আমরা যাদের গান শুনে শুনে অভ্যস্ত হয়ে যাই, তাদের কখনো কখনো মনে হয় যে এরা সবসময় আমাদের কথা বলে না, এরা খুব কাছের মানুষ। এবং সত্যি সত্যি আপনি যে আমাদের কাছের মানুষ সেটা বোঝা যায় যখন আপনার গানগুলো শুনি। আমি কি মনে একটু হয় যেন আমাদের কথাগুলোই লেখেন। আরেকটা কথা বলতে পারি, যদি তুমি কিছু মনে না করো? আমি আসলে যখন এই অনুষ্ঠানে আসছিলাম তখন তুমি আমাকে ফোন করেছিলে এবং যে কথাটা বলেছিলে এটা আমার জন্য একটা অনেক বড় পাওয়া আমি বলবো। সেটা আমি নাই বলি, কিন্তু আমার ভাল লাগতো যদি তোমাকে আমি আমার সঙ্গে পেতাম। হ্যাঁ, আমি একটু পরেই আপনার সাথে জয়েন করছি, তো আমি আপনার পাশেই আছি। আচ্ছা প্রোগ্রাম শেষ হলেই দেখা হয়ে যাবে ইনশাআল্লাহ। আচ্ছা। জুলফিকার রাসেল, আপনাকেও অনেক শুভেচ্ছা, অভিনন্দন। আপনিও জাতীয় হ্যাঁ, চলচ্চিত্র আমিও পুরস্কার পেতে আমিও যাচ্ছেন। জানাতে চেয়েছিলাম যে অভিনন্দন হ্যাঁ, তোমাকেও। Thank you so much. আমরা একসঙ্গেই ইনশাআল্লাহ একসঙ্গে আমরা পুরস্কার গ্রহণ পুরস্কার করব। গ্রহণ করবেন। ইনশাআল্লাহ। থ্যাংক ইউ সো মাচ। অনেক অনেক শুভেচ্ছা। চ্যানেলের পরিবারের পক্ষ থেকে আপনাকেও আবার অনেক ধন্যবাদ আর অভিনন্দন। খুব ভালো লাগে যখন প্রিয় মানুষরা আসলে ফোন করে আরেকজন প্রিয় মানুষকে শুভেচ্ছা জানাই। তাও আবার আজ সত্যি আপনার জন্য, আমাদের জন্য, সকলের জন্য বিশেষ একটি দিন। এই দিনটি না আসলে আসলে আমরা আপনাকে কোথায় পেতাম? না, আমিও খুব সৌভাগ্যবান যে আমাকে এরকম, মানে আমি যতটুকু না তার চেয়ে বেশি আমাকে মূল্যায়ন করা বা সম্মান দেওয়া হচ্ছে। না, ভীষণ বিনয়ের সাথে আপনি বললেন। আসলে শিল্পী সত্তার এটি বোধহয় একটি বড় গুণ, সেটা হচ্ছে বিনয়। আমি এই প্রসঙ্গে যদি একটু অন্যরকম ভাবে জানতে চাই যে ইদানিং অনেকের মাঝে দেখা যায় এই যে বিনয় শব্দটি একটু অনুপস্থিত থাকে। আপনি কি মনে করেন? আপনার সুদীর্ঘ অভিজ্ঞতা, খুব কাছ থেকে অনেক বড় বড় প্রথিতযশা শিল্পীদের আপনি দেখেছেন, কাজ করেছেন একসাথে, এবং এই প্রজন্মকেও দেখছেন। আসলে আমি বলবো যে মানে আমাদেরকে সৃষ্টিকর্তা অনেক কিছুই দিয়ে দিয়েছেন, যে তোমাকে এগুলো দিয়ে দিলাম, তুমি তোমার মতো করে ব্যবহার করতে পারো। সেই জায়গার মধ্যে এই বিনয় শব্দটা কিন্তু আছে। এবং আমি বিনামূল্যে একটা শব্দ পেয়েছি, বা বিনামূল্যে এমন একটা একটা জিনিস পেয়েছি যেটা আমি ব্যবহার করলে কিন্তু আমার ক্ষেত্রটা আরো বড় হবে, আমাকে আরো বড় করে তুলবে। সেই জায়গায় আমরা কার্পণ্য করি কেন? এটা প্রশ্নটা কিন্তু আমারও অনেক সময়, যে আমরা কেন এই বিনয় দেখাতে মানে চাই না আর কি। কারণ আমি এই জিনিস, এই বিনয় দেখালে কিন্তু মানুষ ছোট হয় না, বড়ই হয় আমার মনে হয়। আর আমার মনে হয় যে মানুষ আমাকে ভালোবাসছেন, মানুষ আমাকে এই যে শুভেচ্ছা জানাচ্ছেন, উইশ করছেন, এটা তো আমার জন্য একটা বাড়তি পাওয়া। আমাকে না প্রকাশ করলে কি হতো? হ্যাঁ, তো আমি যেটা পাচ্ছি সেটাই তো আমার জন্য অনেক কিছু। মানে আমার রীতিমতো আমি সত্যি শিহরিত, আমার গুজবাম্প হচ্ছে। মানে অসাধারণ এই যে ভাবনাটা, আসলে মানে এই ভাবনাটাও কিন্তু প্র্যাকটিসের ব্যাপার, যেটা আমার মনে হয় যে আপনি প্র্যাকটিস করে চলেছেন এবং সেটি আপনার লেখার মধ্যে কিন্তু প্রতিনিয়তই আমরা পাই। আমরা বারবার আপনার গানের কথা বলছি, শুনছি, সেই সম্পর্কে খুব ভালো লাগছে। আমার মনে হয় দর্শকদের নিয়ে যদি আপনার লেখা একটি গান কোনো চলচ্চিত্র থেকে দেখি, সেটা বোধহয় খুব ভালো লাগার হবে। আমারও ভালো লাগবে, নিঃসন্দেহে। সুপ্রিয় দর্শক, চলুন তাহলে আমরা দেখি। খুব চমৎকার। এই গানটির জন্য কিন্তু আপনি এবার পঞ্চমবারের মতো চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন, যেটি সত্যি মানে আমাদের জন্য আরো একবার ভালো লাগার হয়ে থাকে। এই ছবিতে আরেকটা গানও ছিল, ওই গানটাও খুব
চমৎকার একটা গান, যে গানটির জন্য গানের দুজন শিল্পী চ্যানেল আই অ্যাওয়ার্ড পেয়েছে এই গতবার, চন্দন সিনহা এবং সিথি সাহা। ওই ছবির গানটি ছিল আঙুল ছুঁয়েছে আঙুল তোমার। ওই গানটিও খুব সুন্দর গান, এই ছবির গান। না, আপনার লেখা প্রত্যেকটা গানই কিন্তু খুব জীবনের কথা বলে, খুব কাছ থেকে। সেই জায়গা থেকে আমরা জানি যে চলচ্চিত্রের গান লিখতে গেলে এখানে অনেকগুলো বিষয়কে মাথায় রাখতে হয়। কার মানে লিপসে যাচ্ছে, চলচ্চিত্রের গল্পটাই এটা সবকিছু মিলিয়ে কিন্তু এটা অনেক বড় চ্যালেঞ্জ একজন গীতিকারের জন্য। আমরা শুনবো সেই সম্পর্কে। আরো একটি ফোন আছে, দেখি কে আছে। আমরা কাকে শুনবো? হ্যালো, অনেক শুভেচ্ছা ওয়ালটন ল্যাপটপ তারকা কথন থেকে। জি, আমি তামান নাফিস জামান বলছি। জি, ছবির উপর আপনাকে দেখে খুবই ভালো লাগছে। এই মাসে আমাদের কিংবদন্তি হুমায়ুন আহমেদের জন্মদিন গেল। প্রতি বছরই আমরা ওনার জন্মদিন পালন করব, কিন্তু উনি থাকবেন না, এটাই হচ্ছে আমাদের এখনকার রীতি হয়ে যাবে। কিন্তু যখন আপনি ওনার সাথে কাজ করে থাকেন, নিশ্চয়ই উনি একটা মজাদার মানুষ। আমি একবারই ওনার সামনে ঘুরেছিলাম, তখনই বুঝেছিলাম যদি ওনার সাথে আপনার কোনো মজার সুযোগ থাকে। এবং চলচ্চিত্রে গান লেখার সময় কিন্তু উনি অনেক গল্প করেন পর্দার পেছনে। যদি অনেক ধন্যবাদ। উনি হুমায়ুন আহমেদের একজন ভক্ত, সেই সাথে আপনারও খুব চমৎকার করে বলেছেন। যদি আপনার কোনো অভিজ্ঞতা থাকে। হুমায়ুন স্যার নেই আমাদের জন্য, তো তিনি ছিলেন বটবৃক্ষ, যার ছায়া আমরা সুশীতল হয়েছি। আমাদের সাহিত্য বলি, আমাদের চলচ্চিত্র বলি, আমাদের গানও বলি। তো স্যারের সঙ্গে আমার সৌভাগ্য হয়েছে বেশ কয়েকবার। তার আমি একটি পত্রিকায় যেহেতু কাজ করতাম, আমি তার সাক্ষাৎকার নেওয়ার সৌভাগ্য হয়েছিল আমার। এবং স্যার আমাকে জোছনা ও জননীর গল্প বইটি আমাকে গিফট করেছিলেন একটা সুন্দর অটোগ্রাফ দিয়ে। সেটা তো আছে, স্যারের সঙ্গে এরকম আছে। আর স্যারের ছবি যেমন দারুচিনি দ্বীপ, স্যারের গল্প নিয়েই তৌকির আহমেদ পরিচালিত, সেই ছবিতে আমার একটা গান ছিল দুঃখটাকে দিলাম ছুটি। এই গানটিও তো খুব পপুলার। তো সেভাবে হয়তো তার ছবিতে মানে তার সঙ্গে তিনি যেগুলো নির্মাণ করেছেন যে চলচ্চিত্র, সেখানে কাজ করা হয়নি, তার গল্প অবলম্বনে যে দারুচিনি দ্বীপ, সেখানে আমার গান লেখার সৌভাগ্য হয়েছিল। তো স্যারের অভাবটা তো আমাদের সারা জীবন থেকেই যাবে। নতুন প্রজন্ম যারা বইকে মানে বই পড়ার, গল্প পড়ার, উপন্যাস পড়ার একটা যে ইয়ে তৈরি হয়েছিল, সেই জায়গায় স্যার ছিলেন সেটার আসলে পথিকৃৎ। স্যার এটা পাঠক তৈরি করে গিয়েছেন। তো আমিও স্যারকে আজকে শ্রদ্ধাভরে স্মরণ করছি আজকে। এবং আমরা আনন্দিত যে এই নভেম্বরে আমরা আপনার মতো একজন গীতিকারকে পেয়েছি, সেই সাথে আনন্দিত কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদ। সত্যি আমাদের সাহিত্যকে এভাবেই কিন্তু আপনারা এগিয়ে নিয়ে যাচ্ছেন। আমাদের যে ঐতিহ্য, আমাদের গানের কথা একটু কিন্তু আলাদা, অন্যদের থেকে যদি আমরা তুলনা করি তাহলে একটু আলাদা। এত সহজভাবে বোধহয় জীবনের কথা আর কেউ বলতে পারেনি, যেভাবে আমাদের দেশে যেভাবে বলা হয়। আমরা জানি যে চ্যানেল আই আসলে মানুষের মধ্যে একটা আলাদা ভালোবাসার জায়গা, হৃদয়ে বাংলাদেশ হয়েই আছে। এবং চ্যানেলের প্রত্যেকটি অনুষ্ঠানে কিন্তু মানুষের কাছে ভীষণভাবে গ্রহণযোগ্য, ভালোবাসার। তেমনি একটি অনুষ্ঠান 300 সেকেন্ড, আপনি হয়তো জানেন। সুপ্রিয় দর্শক, 300 সেকেন্ডের আমরা একটা চমৎকার প্রোমো দেখব। 30 সেকেন্ডের একটা প্রোমো, চলুন দেখি। দেশের সব অঙ্গনের সেলিব্রিটি নিয়ে শাহরিয়ার নাজিম জয়ের উপস্থাপনায় বিশেষ অনুষ্ঠান 300 সেকেন্ড। এর পেছনের ব্যাখ্যাটা কি? আমি রাস্তার টোকাইদের সাথে মিশতাম, ওদের সাথে যে ছবি দেখতাম। ছবি নকল করেন একদম। আপনি কিছু ধূম্রজাল এবং কিছু ঘটনা ক্রিয়েট করেন, কেন করেন? আপনি কিন্তু একজন বিতর্কিত লোক। এদিকে আপনার কারিশমা, ডাইরেক্টরের কারিশমা। এখানে কে ফ্লপ করলো? ডাইরেক্টর। 300 সেকেন্ড দেখবেন আজ রাত 10:18 শুধুমাত্র চ্যানেল আইতে। চমৎকার, মানে প্রতিনিয়তই অনুষ্ঠানটি জনপ্রিয় হয়ে উঠছে। তো যেখানে ছিলাম যে আসলে এই যে গল্প লেখা এবং সেই গল্প অনুযায়ী গানটাকে আবার লেখা, সেটি কিন্তু খুব আমার মনে হয় চ্যালেঞ্জিং। একটু যদি বলেন এই সম্পর্কে। চ্যালেঞ্জিং ঠিক ওভাবে বলবো না। আসলে আমরা বলি না যে একটি গান ছবির প্রাণ, এরকমভাবেই বলে বিষয়টা। যে একটা ছবি যতটুকু মানুষকে পুরো ছবি দেখে মানে দেখার আগ্রহ তৈরি করে ফেলে, সেটা কিন্তু কখনো কখনো একটা গানও সেটা করে ফেলে আর কি। যে দেখা যায় যে একটা গানের জন্য মানুষ ছবি দেখতে গিয়েছেন। তো সেই জন্য গানটা যদি প্রপারলি
ছবির প্রেক্ষাপট অনুযায়ী আমরা গান লিখি। গানটাকে যদি ঠিকমতো লেখা যায়, সুর হয়, গায়কী হয় এবং ওই ছবির নির্দিষ্ট জায়গায় ঠিকমতো যদি সিকোয়েন্সের সঙ্গে যায়, তাহলে দেখা যায় সেই গান কিন্তু শ্রোতাপ্রিয় হয়। এবং পাশাপাশি ছবিটাও কিন্তু অনেক সময় দেখা যায় গান প্রধান, ছবির জন্য, গানের জন্য ছবি অনেক মানে বিখ্যাত হয়েছে। বাংলা প্রচুর ছবি আছে যে ছবির গানের জন্য মানুষ ছবি দেখতে গিয়েছেন। তো এটা একটা ওতপ্রোত আর কি, মানে একদমই। এবং আমরা জানি যে আসলে একটি গান কিন্তু পুরো চলচ্চিত্রের পুরো আবহটাকে যেমন বদলে দেয়, তেমনি অনেকখানি কিন্তু এগিয়েও নিয়ে যায়। অবশ্যই দেখা যাচ্ছে পিছনের অনেক গল্পকে এগিয়ে নেয়, আবার সামনের অনেক কিছু কিন্তু ওই গান থেকে অনেক সময় বোঝা যায় যে হ্যাঁ কি ঘটতে যাচ্ছে। তো সবকিছু মিলিয়ে আসলে আমার মনে হয় যে আপনার জন্য এটা একটা আলাদা রকমের আমার এক্সাইটিং একটা ব্যাপার। অবশ্যই আমি যখন ছবির গান লিখতে যাই তখন আমার কাছে ওই এক্সাইটিং শব্দটা বললেন না, থাকে যে আজকে কোন গল্পটা শুনবো এবং গল্পের গানটা কি হবে, এই ভাবনাটা থাকে। এবং ফাইনালি যখন একটা গান লেখা হয়ে যায়, গানটা রেকর্ড হয় এবং ছবিতে ব্যবহৃত হওয়ার পরে শ্রোতাপ্রিয় হয়, তখন কিন্তু ওই ভালো লাগাটা একটু অনেক বেশি বেড়ে যায়। আমরা জানি যে সেই ভালো লাগার মাত্রা আপনার জীবনে অনেক বড় বড় প্রথিতযশা শিল্পীদের সাথে কাজ করে সেটাও কিন্তু একটা বড় স্মৃতি হয়ে আছে আপনার সাথে। এবং এই ডিসেম্বরে আমরা আমাদের শ্রদ্ধেয় রুনা লায়লা মানে সাথে কাজ করার আপনার মানে একটা বোধহয় সিডি অ্যালবাম হতে যাচ্ছে, এবং সেখানে আমাদের উপমহাদেশের খ্যাত আশা ভোসলে জি ওখানে গান করেছেন। সেটি আপনার কথায়, এটি আমাদের জন্য অনেক বড় পাওয়া। একটু সেই সম্পর্কে শুনতে চাই। আসলে আমি ছোট্ট করে বলি যে মানে অনেক কথা তো বলার আছে। এটা হলো যে আমার এই গান লেখার যে ছোট্ট ক্যারিয়ার, আমি বলবো যে আমার সবচেয়ে সর্বশ্রেষ্ঠ প্রাপ্তিটা হয়েছে, আমি বলবো যে এই সম্প্রতি, সেটা আশা ভোসলে। তিনি রেকর্ডিংয়ের সময় ছিলাম, বম্বেতে গিয়েছিলাম, এবং 87 বছর বয়সে তিনি এসে যেভাবে গানটা গাইলেন, সেটা আসলে সামনে থেকে না দেখলে সেই আসলে সেই মানে বর্ণনা করা যাবে না। মানে সেই অভিজ্ঞতাটা, সেই জানাটা, এত বড় একজন শিল্পী তিনি কিভাবে একটি গানকে কত সুন্দর করা যায় সেই চেষ্টাটা তার কণ্ঠ দিয়ে তিনি প্রমাণ করেছেন। এবং 87 বছর বয়সে তিনি ভয়েস দিলেন, গানটা যেমন হলো, আমি বলবো যে আমার ক্যারিয়ারের একটি অন্যতম গান। এবং আমি এই জন্য কৃতজ্ঞতা জানাই রুনা লায়লা, রুনা আপা আমাকে সুযোগ দিয়েছেন, কারণ তিনি সুর করেছেন, আমি তার সুরেই গানটা লিখেছি এবং সেই রেকর্ডিংয়ে আমি উপস্থিত ছিলাম। তো এই গানটি 13 ডিসেম্বর আসবে। এটা লেজেন্ডস ফরএভার রুনা ল্যাবস ফিচারিং এই নামে 5টি গান সেখানে থাকবে। 5টি গানে 3টি গান আমার লেখার সৌভাগ্য হয়েছে, সবগুলো গানই রুনা আপার সুর। আবারও অভিনন্দন আপনাকে। এবং সত্যি আমাদের মনে হয় যে এভাবেই আমাদের বাংলা সঙ্গীতকে আরো অনেক দূর এগিয়ে নিয়ে যাবেন আপনি, আপনাদের মতো আরো যারা আছে, আমরা সে প্রত্যাশা রাখি। আবারও জন্মদিনের অনেক শুভেচ্ছা। অনেক আসলে অনেক 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 গল্প আছে, কিন্তু আজকে এই পর্যন্ত ইতি টানতে হচ্ছে। আমার মনে হয় যে দর্শকরাও সবাই আপনাকে প্রাণ ভরে আপনার জন্য ভালোবাসা জানাচ্ছে। আমরা সবসময় প্রত্যাশা রাখি আপনি সবসময় সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, চিরসজীব থাকবেন এবং আমাদেরকে এরকম চমৎকার চমৎকার গান দিবেন। আমি দর্শকদের কাছ থেকে বিদায় নিয়ে এসে আপনার জন্য ইয়ামির পক্ষ থেকে একটি চমৎকার জন্মদিনের কেক এসে আমরা সেটা কাটবো। সুপ্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের ওয়ালটন ল্যাপটপ তারকা কথনের আয়োজন। আমাদের সকলের প্রিয় গীতিকবি কবির বকুলের জন্মদিনে আরও একবার তাকে শুভেচ্ছা জানাই, আর সেই সাথে প্রত্যাশা রাখি আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ সুন্দর থাকবেন। আজ অন্যান্য যাদের জন্মদিন তাদের জন্য চ্যানেল আই পরিবারের পক্ষ থেকে অনেক শুভেচ্ছা। খুব চমৎকার একটি কেক আমরা দেখতে পাচ্ছি ইয়ামির পক্ষ থেকে। এখানে আপনার একটা পোর্ট্রেট এখানে দেওয়া আছে, আমরা কাটবো। শুভ জন্মদিন